তার হিন্দু বন্ধুরা বলেছিলেন যে তোমরা তো মুসলমান, অঙ্কশাস্ত্র নিয়ে পড়তে পারবে না, তোমাদের সেই মেধা নেই। ইংরেজ আক্রমণ করলে আক্রমণের মোকাবেলা করতে পারে, এই ধরনের তার চিন্তা ছিল একেবারেই বৈপ্লবিক। হ্যাঁ, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানও ওই কলেজে পড়তেন। এ কে ফজলুল হকের তার যে জন্ম, তার যে বেড়ে ওঠা পারিবারিক পটভূমি, এই বিষয়ে যদি আমাদেরকে একটু ধারণা দেন। ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে দীপ্ত টিভির অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি, এবং বিজ্ঞ আলোচক বাংলা একাডেমির মাননীয় চেয়ারম্যান আমাদের প্রফেসর ফজলুল হক সাহেবকেও সালাম জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, বাঙালির ঘনজন্মা পুরুষ, মহান নেতা শেরেবাংলা কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এখানে সবাই আলোচনায় বসেছি। এই জন্য দীপ্ত টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। শেরেবাংলা এমন সময় জন্মগ্রহণ করেছিলেন যখন অন্ধকারাচ্ছন্ন আমাদের এই জনভূমি, আমাদের এই জনপদ। 1873 সালে ঝালকাঠিতে ওনার নানা বাড়িতে, রাজাপুরে, সাতুরিয়া, সেখানে উনি জন্মগ্রহণ করেন এবং তারপরে ওনার বেড়ে ওঠা মূলত বরিশালের চাখারে এবং ঝালকাঠিতে এবং বরিশাল শহরেও। বরিশাল শহরে ওনারদের সে সময় পারিবারিক দালান ছিল, ফ্লোরা হাউস নামে, ওনার মায়ের নামকরণে, এবং ওনার মায়ের নাম ছিল সৈয়দুন্নেসা, এবং বাবা ছিলেন প্রখ্যাত আইনজীবী সেই ব্রিটিশ বাংলায় সেই 1900-এর দশকে, এবং 1800 দশকের শেষের দিকে উনি একজন নামকরা উকিল ছিলেন, মৌলভী ওয়াজেদ ওনার নাম ছিল। তারপর পূর্বপুরুষরা এসেছিলেন পটুয়াখালীর বাউফল বিলবিলাস থেকে, এবং তারা তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য এবং পারিবারিক সূত্রে বন্ধনের জন্য বরিশালের চাখারে তাদের বসতি স্থাপন করেন। শেরেবাংলা বরিশাল জেলা স্কুলের ছাত্র ছিলেন ব্রিটিশ আমলে, এবং অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, আমরা সকলে সেটি জানি। ওনার বেশ কয়েকটি গুণ ছিল যে পড়ালেখা করলে বই পড়ে মুখস্থ করে ফেলতেন খুব অল্প সময়ের ভিতরে। এটা এক ধরনের কিংবদন্তি হয়ে আছে, অর্থাৎ রূপকথার গল্পের মতো। এবং অনেক প্যারেন্টসরা, গার্জিয়ানরা, বাবা মারা তাদের সন্তানদেরকে একসময় বলতো যে শেরেবাংলার মতো হওয়ার চেষ্টা করো, বই পড়ে বই ছিঁড়ে ফেলতে পারতো, এতটাই তার মেধা ছিল, এতটাই নিখাত ছিল তার প্রজ্ঞা এবং স্মৃতিশক্তি এবং জ্ঞান। তো আমরা এসব জানি। আমি যেটি বলতে চাই যে পরবর্তীতে উনি চাখার থেকে চলে যান বরিশাল শহরে, এবং সেখানে স্কুল শেষ করে এন্ট্রান্স পরীক্ষা শেষ করেন, অর্থাৎ ম্যাট্রিক শেষ করে। তখনকার দিনে এন্ট্রান্স পরীক্ষা বলা হতো, তো ম্যাট্রিক যেটাকে আমরা বলে থাকি বা এসএসসি। তারপরে উনি ওনার পরিবারের নির্দেশক্রমে, বাবা মার নির্দেশক্রমে উনি চলে যান কলকাতায়। ওখানে গিয়ে উনি বিখ্যাত কলেজে ভর্তি হন, এবং ওখানে উনি কলেজ করার পরে উনি পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তো এখানে একটা জিনিস খেয়াল করা দরকার যে ব্রিটিশ বাংলার সেই সময় যখন বাঙালি মুসলমানদের ভিতরে শিক্ষার মানদণ্ড একেবারে নিচ পর্যায়ে, জনসংখ্যার বা পপুলেশনের দিক থেকে বাঙালি অনেকটা এগিয়ে ছিল বাঙালি মুসলমানের সংখ্যা, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা মিলিয়ে, কিন্তু লেখাপড়ায় একদম তলানিতে ছিল আমাদের মান এবং আমাদের উপস্থিতি। সেই জায়গায় শেরেবাংলা তখন গিয়েছেন কলকাতা শহরে পড়তে। সেখানে উনি কলেজ শেষ করে ভর্তি হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে উনি 3টি বিষয়ে অনার্স করেছেন, ম্যাথমেটিক্স, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এবং 3টি কিন্তু সায়েন্সের সাবজেক্ট। এরপরে উনি এমএতে ইংরেজিতে পড়ার জন্য মনস্থ করেছিলেন, কিন্তু বন্ধুবান্ধবের সঙ্গে সে সময় একটি তুমুল বিতর্ক হয়। তার হিন্দু বন্ধুরা বলেছিলেন যে তোমরা তো মুসলমান, অঙ্কশাস্ত্র নিয়ে পড়তে পারবে না, তোমাদের সেই মেধা নেই। তখন উনি জিদ করে এমএ পরীক্ষার ফাইনাল পরীক্ষার 6 মাস আগে সাবজেক্ট চেঞ্জ করে ম্যাথমেটিক্সে উনি এমএ শেষ করেছিলেন। এবং আমরা জানি যে পরবর্তীতে উনি মনোনিবেশ করেন আইন অধ্যয়নে,
এবং সেখানে উনি একজন স্কলার ছাত্র হিসেবে তার মেধার আপনার স্বাক্ষর বা ছাপ রাখেন। এবং একসময় উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের উনি বা মুখার্জি বলা হয়, ওনার অত্যন্ত প্রিয় ছাত্র হিসাবে সেখানে আবির্ভূত হন এবং তার স্নেহধন্য হয়ে তার যে ক্যারিয়ারটি সেটিকে উনি অনেক শানিত করার সৌভাগ্য বা সুযোগ লাভ করেছিলেন। এইটি আমাদের সকলেরই কম বেশি জানা আছে। তো এরপরে উনি শিক্ষকতা পেশায় কিছুদিন সময় কাটিয়েছেন, অঙ্কশাস্ত্রের শিক্ষক ছিলেন এবং তারপরে উনি কলকাতায় ফিরে যান। ওনার বাবার পরলোক গমনের পরে মৌলভী ওয়াজেদ সাহেবের মৃত্যু হয় 1902 সালের দিকে। এই সময় উনি পুনরায় কলকাতা শহরে ফিরে চলে যান। সেইখানে উনি গিয়ে এবার একজন উঠতি আইনজ্ঞ হিসাবে বা আইনজীবী হিসাবে নিজেকে মেলে ধরার প্রয়াস করেন এবং খুব অল্প সময়ের ভিতরে উনি নাম ডাক করে ফেলেন। ওনার আইনশাস্ত্রে ওনার যে মুন্সিয়ানা তার উনি ছাপ রাখেন এবং স্বাক্ষর রাখেন। এবং আমরা জানি যে এই সময় 1906 সালে বঙ্গভঙ্গে হ্রদের সেই ঘটনার পরে ঢাকায় স্যার সলিমুল্লাহর নেতৃত্বে একটি মুসলিমদের জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম একটা তৈরির একটা প্রয়াস শুরু হয় এবং এই সময় উনি শেরে বাংলাকে ফজল হককে ডেকে পাঠান তার পক্ষে কাজে অংশগ্রহণ করার জন্য। এটি পূর্ণাঙ্গ একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম না হলেও একটা আর্থসামাজিক রাজনৈতিক একটি অঙ্গীকার বা এরকম একটি গোলকে সামনে রেখে স্যার সলিমুল্লাহর নেতৃত্বে মুসলিম কনভেনশন হয় এবং এর মাধ্যমে কিন্তু মুসলিম লীগের শুরু বা যাত্রা শুরু। এই ভূখণ্ডে কিন্তু মুসলিম লীগের সেই প্ল্যাটফর্মের তখন থেকে অভ্যুদয় ঘটে 1906 সালে এবং শেরে বাংলা জন্মলগ্ন থেকেই এই প্ল্যাটফর্মের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন এবং পরবর্তী জীবনেও একটি বড় অংশ মুসলিম লীগে উনি ছিলেন এবং মুসলিম লীগের সভাপতি হয়েছিলেন। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। স্যার, আপনি শেরে বাংলা ফজল হককে কীভাবে দেখেন বা আপনি কীভাবে মূল্যায়ন করেন? শেরে বাংলাকে নানান দিক থেকে দেখার সুযোগ আছে, যেমন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কীভাবে তিনি মানে নিজের ক্রমবিকাশ, কি কি কাজ করেছেন, কি কি অবস্থানে ছিলেন, এটা এই ভিত্তিটা জানা থাকলে অনেক ভালোভাবে বোঝা সম্ভব শেরে বাংলাকে। শেরে বাংলা তো আমাদের দেশের এই বাংলা প্রদেশের তখন অখণ্ড বাংলা বেঙ্গল প্রেসিডেন্সি এর মধ্যে অসাধারণ গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, রাজনৈতিক নেতা। মুসলিম লীগে গিয়েছিলেন, তার আগেও তার কিছু সাংগঠনিক চিন্তা ছিল। তো মুসলিম লীগে জয়েন করলেও মুসলিম লীগের যে বিভিন্নমুখী বক্তব্য তাতে জনস্বার্থে কাজে লাগবে এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি মুসলিম লীগ করেছিলেন। আর ওই যে প্রজা সমিতি, কৃষক প্রজা পার্টি এগুলো করলেন, সেইগুলোতেই শেরে বাংলার বেশি মনোযোগ ছিল, আগ্রহ ছিল। একটা কথা তিনি বক্তৃতায় বিবৃতিতে বলতেন যে আমি রাজনীতি করি এই দেশের কৃষকদের মুক্তির জন্য। তারাই সব কিছু উৎপন্ন করে এবং তাদের উৎপাদনের উপরে সব মানুষ খেয়ে বাঁচে। এই কৃষকদের প্রতি জমিদাররা যে অত্যাচার করে, অনাচার করে, এর অন্যায়ের সীমা নেই। আমি আমার রাজনৈতিক জীবনে এই কৃষকদের কল্যাণে কিছু কাজ করতে চাই, যাতে তারা এই ভীষণ চাপ এবং আর্থিক দুর্দশা ইত্যাদিতে না ভোগেন। পরবর্তীকালে যখন শ্রমিক কিছু বাড়ল, ওই মানে বেঙ্গল প্রেসিডেন্সি ওই ব্রিটিশ আমলে, তখন তিনি কৃষকদের সঙ্গে শ্রমিকদের নামও যুক্ত করলেন। যে শ্রমিকদের কলকারখানায় যে উৎপাদন, এটাও তো আমাদের বাঁচিয়ে রাখছে, সভ্যতাকে বাঁচিয়ে রাখছে। এই তো এইগুলো থেকে বোঝা যায় এবং দলের নাম থেকেও বোঝা যায় যে তার মানসিক প্রবণতা, আগ্রহ সীমাহীন ছিল কৃষকদের প্রতি। পরবর্তীকালে যখন শ্রমিকদেরও কিছু গড়ে উঠল শ্রমিকদের প্রতি, এই শ্রমিক কৃষক, প্রথমে তো তিনি কৃষক প্রজা পার্টি করেছিলেন, মাঝখানে পাকিস্তান হওয়ার সময় কয়েক বছর রাজনীতি থেকে দূরে ছিলেন। পরে যখন আবার আসলেন 1954 সনের প্রাদেশিক পরিষদের নির্বাচনের কিছু আগে, তখন কৃষক প্রজা পার্টি
এই নামে দল করলেন। এই যে দলের নামকরণ এবং তার চিন্তা, এর মধ্যে তার বৈশিষ্ট্যের পরিচয় আছে। অন্য নেতা যারা ছিলেন, যদি ধরি চিত্তরঞ্জন দাস কিংবা নেতাজি, আরও অনেকের কথা বলা যায়, নেতাজি, যারা নেতাজি, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বটা ছিল বিপ্লবী ধারার, যে সাধারণ মানুষকে জাগাতে হবে এবং সাধারণ মানুষকে নিয়ে আমাদের আন্দোলন করতে হবে, এবং আমাদের সঙ্গে এমন একটা শক্তিও থাকা দরকার যারা ইংরেজ আক্রমণ করলে আক্রমণের মোকাবেলা করতে পারে। এই ধরনের তার চিন্তা ছিল একেবারেই বৈপ্লবিক। এবং তিনি যদি ভারতে থেকে রাজনীতি করতেন, তাহলে তার জনপ্রিয়তার সামনে এই জওহরলাল নেহেরু কিংবা মোহাম্মদ আলী জিন্নাহ হয়তো পারতেন না, এরকম অনুমান অনেকে করেন। তো যাই হোক, তো শেরেবাংলা যে অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, এবং সাফারিং হিউম্যানিটি বলতে যা বোঝায়, আমাদের দেশে কৃষক শ্রমিক মূলত তাদের কল্যাণে, তাদের উন্নতির জন্য, তাদের কষ্ট কমানোর জন্য তিনি চেষ্টা করেছেন, এবং এই কথাটা তিনি জোরের সঙ্গে প্রায় সারা জীবন ধরে বলেছেন। অন্যদিকে শেরেবাংলাকে দেখা যায় যে অনেক স্কুল, কলেজ এগুলো প্রতিষ্ঠা করেন। যে কি কলেজ, এই কলকাতাতেই ছিল যেখানে মুসলমান ছাত্ররা পড়তে যেত, ইসলামিয়া কলেজ। ইসলামিয়া কলেজ, কলকাতা। এই ইসলামিয়া কলেজটা এই পূর্ব বাংলার লোকেরা আলিগড়ে পড়তে যায়। আলিগড়ে যাতায়াত খরচ বেশি, যাওয়া আসে অনেক সময় কাটে, অনেকে আর আলিগড় পর্যন্ত গিয়ে পড়তে চায় না। এই অবস্থায় তিনি এই যে কলেজটা করলেন, এটাও বিখ্যাত কলেজ, এবং একসময় মুসলিম ছাত্রেরা এই অঞ্চলে, তখন তো এত কলেজ ছিল না, ওখানে পড়তে যেতেন। এবং এটাও ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানও ওই কলেজে পড়তেন।